हेलो एवरीवन वेलकम टू आवर क्लासेस। तो আমরা হ্যালো অ্যালকেন হ্যারোয়ারিং চ্যাপ্টার লাস্ট যে লেকচার ছিল সেখানে কি ছিল যে SN1 আর SN2 রিঅ্যাকশনটা তার মেকানিজম। তো আমরা সেই যে SN1 আর SN2 রিঅ্যাকশনের মেকানিজম লাস্ট দেখেছিলাম, কিন্তু সেই SN1 আর SN2 রিঅ্যাকশনটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রিঅ্যাকশনটা করতে গেলে কোন কোন বিষয়ের উপর প্রভাব সৃষ্টি করে, যেমন সাবস্ট্রেটের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি, 3 নম্বর হচ্ছে নিউক্লিওফাইলটার কিভাবে কাজ করবে, আচ্ছা এইগুলোর উপর নির্ভর করে। তো আমি সেটা দেখাবো, তার আগে আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের SN1 আর SN2 রিঅ্যাকশনটা কী ছিল। তাহলে আমি হেডিং দিচ্ছি, এই দিকটায় লিখছি SN2 আর এই দিকটায় হবে SN1। এবার যে SN2 রিঅ্যাকশনটা কী ছিল আমরা একবার মেকানিজমটা দেখাই। মেকানিজমে কী ছিল, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড আর যে কোনো একটা নিউক্লিওফাইল এখানে OH মাইনাস ছিল, কি করছে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে এক্সকে বার করে দিচ্ছে, দিয়ে কি তৈরি করছে ROH, আর এদিকে এক্স মাইনাস আকারে পড়ে থাকছে এ একটা। আর ঠিক একই রকমভাবে SN1 কী তৈরি করেছিল, প্রথমে যে অ্যালকিল হ্যালাইডটা ছিল তার সঙ্গে কি করছিল OH মাইনাসটা কি করছে এখানে প্রথম স্টেপে কি করছে আর কার্বোক্যাটায়ন তৈরি করছে, তারপরের স্টেপে গিয়ে আমার এই নিউক্লিওফাইলটা যুক্ত হচ্ছে তারপরের স্টেপে। তাহলে OH এখানটায় যুক্ত হয়ে কি তৈরি করছে ROH। তাহলে এইটাকে আমরা বলেছিলাম এর RDS স্টেপ। আর এর ক্ষেত্রে নিউক্লিওফাইল যে স্টেপে আঘাত করছে সেটাই হচ্ছে RDS স্টেপ। তাহলে এর ক্ষেত্রে কি হয়েছে, যখন SN1 রিঅ্যাকশান করছি তখন আমার কার্বোক্যাটায়নটা হচ্ছে মেন জিনিস। আমাকে ভাবতে হবে যে কার্বোক্যাটায়ন আমি কি করে পেলে আমি RDS স্টেপে এটা, তাহলে রিঅ্যাকশানটা নির্ভর করে যে কার্বোক্যাটায়ন তৈরির উপরটা। তাহলে কার্বোক্যাটায়নটা কিভাবে তৈরি হবে, যত ভালোভাবে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে SN1 রিঅ্যাকশানটা সেখানে তত তাড়াতাড়ি হবে। আর এটার ক্ষেত্রে কি যে ব্যাক সাইড যে অ্যাটাকটা হচ্ছে নিউক্লিওফাইল, যে ব্যাক সাইডটা যে কিভাবে অ্যাটাক করবে তার উপর নির্ভর করছে যে SN2 রিঅ্যাকশানের। এইবারে আমাকে মেন কথায় আসছি যে SN2 রিঅ্যাকশান, তাহলে প্রথম পয়েন্ট সৃষ্টিকারী বিষয় SN1 প্রভাব সৃষ্টিকারী। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে সাবস্ট্রেটের প্রকৃতি। তাহলে এইটা আমি যদি মার্ক করি, এইবার এইটার আসছে SN2 রিঅ্যাকশান সাবস্ট্রেটের প্রকৃতি। তাহলে সাবস্ট্রেটের প্রকৃতি কেমন হবে তার উপর SN1 আর SN2 রিঅ্যাকশানটা নির্ভর করবে। তাহলে সাবস্ট্রেটের প্রকৃতি যখন আমি এখানে ব্যাক সাইড অ্যাটাক করাবো, তাহলে আমি তিনটেই লিখলাম যে প্রথমে অ্যালকিল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এবার 1 ডিগ্রি আমি প্রথমে অ্যালকিল হ্যালাইডটা লিখলাম, তারপরে আমি কি লিখছি 1 ডিগ্রি অ্যালকোহল CH3 হাইড্রোজেন এক্সটা হচ্ছে যে কোনো হ্যালোজেন। তারপরে আমি লিখছি 2 ডিগ্রি, তারপরে লিখছি আমি 3 ডিগ্রি, দেখো SN1 রিঅ্যাকশানের ক্ষেত্রে কি হয়েছিল, যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করছিল তখন কি বলেছিলাম ব্যাক সাইড 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে, তাই তো। কারণ কি বলেছিলাম যে 180 ডিগ্রিতে অ্যাটাক করে কেন, কারণ এই বন্ডটার ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের বেশি, তাহলে এর ডেল্টা মাইনাস আর এর ক্ষেত্রে ডেল্টা পজিটিভ। তাহলে এই যে নেগেটিভ চার্জ আর এর যে নেগেটিভ চার্জ সবচেয়ে সর্বনিম্ন কখন হবে, যখন এইটার 180 ডিগ্রিতে OHটা উপস্থিত থাকবে এখানটায়। তাহলে 180 ডিগ্রিতে যে যখন অ্যাটাকটা করবে তখন
এই নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ রিপালশনটা সর্বনিম্ন হবে, সেই জন্য এটা 180 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে আমার ব্যাক সাইড অ্যাটাক করাতে গেলে এখানে যদি আমি অ্যাটাক করাই, এখানে যদি আমি অ্যাটাক করাই যে কোনো নিউক্লিওফাইল, তাহলে কি হবে বলো তো? এই ব্যাক সাইডটা অ্যাটাকটা আমাকে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাটাকটা যে যত স্পিডে করতে পারবে, যে যত ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারবে, তার রিয়াকশানটা SN2 রিয়াকশানটা বেশি হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনে অ্যাটাক করাতে গেলে এখানে একটা মিথাইল গ্রুপ আছে। প্রত্যেকটা মিথাইল গ্রুপ কি বলেছিলাম? sp3। sp3 হলে তার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল যদি হয়, এখানে কি, এখানে বাল্কি একটা CH3 গ্রুপ আছে, এখানে কটা বাল্কি দুটো CH3 গ্রুপ আছে, আর এখানে বাল্কি তিনটে, মানে তিনটে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। তাহলে এর মধ্যে একটা স্টেটিক ক্রাউডিং, মানে এইটা যে এখানে ছোট ছোট লোক আছে যুক্ত। আমি ধরো নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করছে, নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করছে তখন কি এখানে স্পেসটা একটু ফাঁকা পাচ্ছে, কিন্তু যখন একটা করে CH3 গ্রুপ বাড়ছে তখন কি হবে বলো তো? তখন একটা করে যে স্থানজনিত বাধা, প্রত্যেকটা CH3 আমি যদি ভেঙে লিখে দেখাই তোমাদের, যে কোনো যেমন এই একটা CH3কে আমি যদি লেখাই, এই যে CH3টাকে আমি এরমভাবে লিখতে পারি, কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন আছে। তাহলে দেখো যে এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার কত বড় হয়। তাহলে এখান থেকে নিউক্লিওফাইলটা, এখানে তিনটে এইরকম CH3 গ্রুপ আছে, তাহলে নিউক্লিওফাইলটা অত সহজে পরিমাণ এখানে যুক্ত হতে পারবে না। সিম্পলভাবে তোমরা ভাবো যে এখানে যখন হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন আছে সিম্পল অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, তখন ওখানে স্থানজনিত বাধা, মানে এখানে যে জিনিসটা আছে যে এর বাধার পরিমাণ সর্বনিম্ন, আর আস্তে আস্তে একটা করে CH3 হাইড্রোজেনের জায়গায় যখন CH3 রিপ্লেস করছি তখন একটা করে বাধার পরিমাণ বাড়ছে। তাহলে এখানে যদি আকারটা আস্তে আস্তে বড় হয়, তাহলে সেখানে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না। তাই যখন এই বাম দিক থেকে অ্যালকিল হ্যালাইড থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই দিক থেকে এই দিকে আসি, এটাকে বলা হয় স্টেটিক ক্রাউডিং বা স্থানজনিত বাধা। মানে শর্টে লিখছি স্টেটিক ক্রাউডিং SC। এটা কি হয়? এই বাম দিক থেকে ডান দিকে যত বাড়ছি স্থানজনিত বাধার পরিমাণ ইনক্রিজ করবে। যদি বাড়তে থাকে তাহলে নিউক্লিওফাইলটা সহজে আসতে পারছে না। ধরো এখানে তিনটে হালকা মানুষ আছে, নিউক্লিওফাইলটা একে কার্বনে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এর সুবিধা আস্তে আস্তে ধরো এখানে একটা করে বাউন্সার বাড়ছে, এখানে একটা বাউন্সার আছে, এখানে দুটো, এখানে তিনটে, তাহলে ওখানটায় ঢোকা মুশকিল হয়ে যাবে। ঠিক একই রকমভাবে হাইড্রোজেনের জায়গায় যখন CH3 দিয়ে রিপ্লেসমেন্ট করছি তখন স্থানজনিত বাধা সৃষ্টি হচ্ছে, বাধা সৃষ্টি হলে নিউক্লিওফাইলটা সহজে অ্যাটাক করতে পারবে না। ঠিক একই রকমভাবে তাহলে এখানে আমি বলা যায় যে SN2 রিয়াকশান কার ক্ষেত্রে ফার্স্ট হবে? তোমরা একটু ভেবে বলো। যে সিম্পল অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, তারপর 1 ডিগ্রির ক্ষেত্রে হবে, তারপর 2 ডিগ্রি 3 ডিগ্রি, কারণ একটাই যে স্থানজনিত বাধা। তাহলে কোথায় আগে RH এর ক্ষেত্রে অ্যাটাক করবে, তারপরে কি হবে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। 3 ডিগ্রি করে না বললেই চলে। ঠিক একই রকমভাবে যখন আমি SN1 রিয়াকশানে আসবো, SN1 রিয়াকশান আসলেই আমাকে মাথায় আনতে হবে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় RDS স্টেপে কার্বোক্যাটায়ন। তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যখন বেশি হবে তখন আমাকে ভাবতে হবে যে SN1 রিয়াকশানটা তত ফাস্ট হবে। তাহলে এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমি কীভাবে পাবো? দেখো আগের দিন আমি শিখিয়েছিলাম যে আমি যদি সিম্পলভাবে লিখি যে RH লিখলে তো হবে না, আমি যদি একটু ভেঙে দেখাই, এটাকে আমি লিখতে পারি CH3X। হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন, এখানে X, পরেরটা 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি করলে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা, ঠিক একই রকমভাবে এখানে একটা CH3, এখানে X। তাহলে তারপরে কি হবে বলো? CH3 এখানে একটা হাইড্রোজেন, আর এর ক্ষেত্রে কি হবে? তিনটেই মিথাইল গ্রুপ। X। তাহলে এর ক্ষেত্রে আমাকে প্রথম স্টেপেই আমাকে মাথায় রাখতে হবে যে এখানে প্রথম স্টেপে কি তৈরি করে? যে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। যখনই SN1 রিয়াকশানটা কোথায় আসবে না, তখন কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। তাহলে এ থেকে একটা হ্যালোজেনকে পুরোপুরি বার করতে হবে।
এর ক্ষেত্রে কি করতে হচ্ছিল, যে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছিল, কারণ আরডিএস স্টেপে ব্যাক সাইড অ্যাটাকটা হয়। আর এর ক্ষেত্রে কি করতে হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি করতে হচ্ছে। কার্বোক্যাটায়ন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, যে হ্যালোজেনকে তাড়িয়ে দিতে হবে। তাহলে হ্যালোজেনকে তাড়িয়ে দিলে কি হয়, CH3, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এর ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন CH3, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এর ক্ষেত্রে কি হবে, CH3 হাইড্রোজেন, এখানে একটা কার্বোক্যাটায়ন। আর এর ক্ষেত্রে কি তৈরি হবে, CH3 কার্বোক্যাটায়ন। তাহলে এর ক্ষেত্রে কি তৈরি হলো, যে এইটা অ্যালকিল হ্যালাইডের কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রির কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রির কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রির কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমি আগের লেকচারে আমি বলেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি 3 ডিগ্রি সবচেয়ে বেশি হয়। কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কি 3 ডিগ্রির আগে হয়, তারপর 2 ডিগ্রির, তারপর 1 ডিগ্রি, তারপরে আর এক্সের। তাহলে এখানে আমি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রির সবচেয়ে বেশি বলেছিলাম, কি করে, দুটো কারণ বলেছিলাম, একটা প্লাস আই এফেক্টের দ্বারা ব্যাখ্যা করেছিলাম, আর একটা হাইপার কনজুগেশন। তাহলে দুটো ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, তারপরে অ্যালকিল হ্যালাইড এমনি সেমিল থেকে। তাহলে এই থেকে আমি কি কোন এই দুটো রিয়াকশান SN2 আর SN1 থেকে আমি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলাম, যে উপনীত হতে পারলাম যে যখন SN2 রিয়াকশান হয়, SN2 রিয়াকশানের ক্ষেত্রে সবসময় ব্যাক সাইড অ্যাটাক মাথায় রাখতে হবে। ব্যাক সাইড অ্যাটাক মাথায় রাখলেই স্থানজনিত বাধার সৃষ্টি হয়। তার জন্য 1 ডিগ্রি অ্যালকোহলে সবসময় বেশি, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে সবসময় বেশি রিয়াকশানটা ফাস্ট হবে, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর এর ক্ষেত্রে ঠিক উল্টোটা, কারণ এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নির্ভর করে। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নির্ভর করলেই আমাদের মাথায় আসবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হলেই 3 ডিগ্রি আগে হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে শেষ এখানে কোথায় উপনীত হতে পারি আমরা, যে আমরা যদি ওভারঅল জিনিসটাকে দেখি, তাহলে কি ওভারঅল জিনিসটাকে যখন দেখছি, RX লিখলাম, তারপরে লিখলাম 1 ডিগ্রি লিখলাম, 2 ডিগ্রি লিখলাম, 3 ডিগ্রি লিখলাম। এইবার দুটো কেস, যে যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আর ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, এই দিক থেকে এই দিকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রিতে আস্তে আস্তে রিয়াকশান রেটটা ইনক্রিজ করছে। রিয়াকশান রেটটা ইনক্রিজ করলে নিশ্চয়ই কোন দিকে যাচ্ছিল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে যখন যাচ্ছি সবচেয়ে রিয়াকশান রেট ফাস্ট হচ্ছে। ফাস্ট হলে এটা SN1, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3। আর এই দিক থেকে এই দিকে যখন আসছি, যখন রিয়াকশান রেটটা ইনক্রিজ করছে নিশ্চয়ই SN2। বিষয়টা তাহলে ওভারঅল বোঝা গেল। এইবার আমরা আসছি দ্বিতীয় পয়েন্ট, তাহলে সাবস্ট্রেটের উপর কিভাবে নির্ভর করছে তার আমি কারণটা আমি পুরোপুরি বললাম, যে সাবস্ট্রেটের উপর SN2-র ক্ষেত্রে কি হয়, ব্যাক সাইড অ্যাটাক মাথায় রাখবে। আর SN1-এর ক্ষেত্রে কি হয়, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নির্ভর করে। তাই দুটো বিষয়ের উপর হয়ে গেল। এইবার আমি 2 নম্বর পয়েন্টে আসছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি, তাহলে দ্রাবকের প্রকৃতির ক্ষেত্রে দুটো কেস আসে, আমি আগে লিখে নিচ্ছি। পোলার পোটিক সলভেন্ট, পোলার পোটিক সলভেন্ট, আর একটা কি থাকে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। দুটো কেস মাথায় রাখবে, যে পোলার পোটিক সলভেন্ট আর পোলার অ্যাপোটিক সলভেন্ট। পোলার পোটিক সলভেন্টের ক্ষেত্রে কি হয়, যে এটা মুখস্থ রাখবে, আমি কারণটা ব্যাখ্যা করছি, যে SN1 রিয়াকশানটা ফাস্ট হয়, আর পোলার অ্যাপোটিক সলভেন্টের ক্ষেত্রে SN2 রিয়াকশানটা ফাস্ট হয়। এবার কারণ আমি তোমাদের ব্যাখ্যা করছি, যে পোলার পোটিক সলভেন্টটা কি। পোলার মানে তোমরা জানো যে ডাইপোল মোমেন্ট,
যেমন যে কোনো একটা জিনিস, যেমন কার্বন এক্স, এর ক্ষেত্রে কি হয়, ডাইপোল মোমেন্ট বলতে কি বোঝে, যে দ্বিমেরু ভ্রামক, মানে কি হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এর মাথায় ডেল মাইনাস হয় আর এর ক্ষেত্রে ডেল প্লাস হয়। যে এই চার্জের সেপারেশান, এটাকেই বলছি পোলার। পোলার মানে দুটোর ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ চার্জের পার্থক্য থাকবে, তাহলে পোলার কথাটা দুটো ক্ষেত্রেই আছে। এইবার আসছে প্রোটিক আর অ্যাপ্রোটিক সলভেন্ট। প্রোটিক সলভেন্ট কি, যেসব সলভেন্টগুলো তোমরা লিখে নেবে, যেসব সলভেন্ট, যেসব পোলার সলভেন্টের হাইড্রোজেনগুলো সরাসরি অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকে, তাদের পোলার প্রোটিক সলভেন্ট বলে, পোলার প্রোটিক সলভেন্ট বলে। যেমন ওইস না লিখে তোমরা লিখতে পারো যে লিখতে পারো H2O, আর কি লিখতে পারো NH3। দেখো নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনগুলো সরাসরি এর সঙ্গে যুক্ত আছে। আর একটার ক্ষেত্রে পোলার যখন অ্যাপ্রোটিক সলভেন্ট হবে না, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে কি হবে বলো তো, যেসব পোলার সলভেন্ট এ হাইড্রোজেনগুলি সরাসরি অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকে না, তার ক্ষেত্রে কি হতে পারে, অ্যাসিটোনের কি আছে CH3 ডবল বন্ড CH3। দেখো এখানে হাইড্রোজেনটা কার সঙ্গে যুক্ত আছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, মোটেই না, কার সঙ্গে যুক্ত আছে, কার্বনের সঙ্গে। আবার কি বলতে পারো, DMSO তোমার এর ক্ষেত্রে কি হয়, কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে কিন্তু সালফারের সঙ্গে ডাইরেক্ট যুক্ত নেই। এখানে ফ্লোরিন না লিখে সালফারও লিখতে পারো। সালফার তাহলে এই দুটো, এইগুলোকে কি ডাইপোল মোমেন্ট আছে, তো এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি এর থেকে। দেখো প্রত্যেকটার এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার থেকে, কার্বনের থেকে। তাহলে দুটোই পোলার হচ্ছে। আর পোলার প্রোটিক আর পোলার অ্যাপ্রোটিক জিনিসটা বুঝলে। এইবার মেন যে একটা জিনিস আমি বলি, যে পোলার প্রোটিক সলভেন্টে SN1 কেন হয়, SN1 হতে গেলে কি করতে হয়, যে কার্বোকাটায়ন তৈরি হয় R+। SN1 হতে গেলে কি তৈরি হয়, R+। এইবার আমরা বলছি যে পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে জল আমরা উদাহরণ নিই, তাহলে জলের ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেন অন্য কালি দিয়ে দেখি। আর কি থাকে, এখানেও একটা একই রকমভাবে অক্সিজেন হাইড্রোজেন যুক্ত আছে। এখানেই অক্সিজেন হাইড্রোজেন। এখানে কি হয় বলো তো, যে এর ভ্যাকেন্ট অরবিটাল আছে, মানে এর ইলেকট্রনের ঘাটতি আছে পজিটিভ মানে, আর এখানে লোন পেয়ার আছে, প্রত্যেকটা অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। তাহলে কি হবে, এই লোন পেয়ারের সাহায্যে এর একটা বন্ধন তৈরি হবে, এর লোন পেয়ারগুলো এর ভ্যাকেন্ট অরবিটালে দেওয়ার চেষ্টা করবে। তাহলে একটা জালকের মতো স্ট্রাকচার পাওয়া গেল।
এবং কি এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো তার কিছুটা স্টেবিলিটি পেলো। ঠিক একই রকমভাবে লিভিং গ্রুপ হিসেবে কি পাই এক্স মাইনাস। তাহলে এক্স মাইনাস কি, যে কোনো এক্স মাইনাস যখন এর অক্সিজেন এখানেও জল থাকবে, ঠিক একই রকমভাবে হাইড্রোজেন থাকবে, একই রকমভাবে হাইড্রোজেন থাকবে, এখানে অক্সিজেনের সঙ্গে একই রকমভাবে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে কি হয় যে প্রত্যেকটা হ্যালোজেন যদি এখানে ফ্লোরিনও ধরি তো এর মধ্যে একটা কি হয় অক্সিজেন আর এর মধ্যে একটা কি হয় হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। দেখো এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং, তাহলে হ্যালোজেনটাও স্টেবিলিটি পাচ্ছে, আবার আর প্লাসটাও স্টেবিলিটি। আমি সবসময় চাই তো যে স্টেবল হতে, কেউ কি আনস্টেবল অবস্থায় থাকতে চায়? তাহলে স্টেবল হতে গেলে সবসময় এইটা এক্স মাইনাসটা স্টেবিলিটি পাচ্ছে, এখানে আর প্লাসটাও স্টেবিলিটি পাচ্ছে। তাহলে বোঝা যায় যে পোলার প্রোটিক সলভেন্টে সেই জন্য SN1 রিয়াকশানটা ফাস্ট হয়। এটা একদম মাথায় গেঁথে ফেলবে যে SN1, কারণ SN1 তো 1 তৈরি করতে গেলে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার SN2-র ক্ষেত্রে, এখানে 2 পড়িনি, SN2-র ক্ষেত্রে আমার কি হচ্ছে পোলার অ্যাপোটিক সলভেন্ট নিয়েছি। এবার SN2-র ক্ষেত্রে যদি আমি পোলার প্রোটিক সলভেন্টে নিতাম তাহলে কি হতো, তখন নিউক্লিওফাইলটা, যে নিউক্লিওফাইলের নেগেটিভ চার্জটা না, এই নেগেটিভ চার্জটা এরকম ট্র্যাপ হয়ে যেত। ট্র্যাপ হয়ে গেলে জালকের মতো স্ট্রাকচার করতো, তাহলে নিউক্লিওফিলিসিটিটা কমে যেত, নিউক্লিওফিলিসিটিটা ডিক্রিজ করে যেত। নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করে গেলে SN2 রিয়াকশানটা আমি আর পেতাম না, ব্যাক সাইড দিয়ে অ্যাটাকটা সম্ভব হতো না। সেই জন্য এইটা পোলার অ্যাপোটিক সলভেন্ট ব্যবহার করা হয় SN2-র ক্ষেত্রে। এটা তাহলে মাথায় গেল। প্রথম পয়েন্ট আমরা কি পড়েছিলাম, সাবস্ট্রেটের প্রকৃতির উপর, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর। দ্রাবকের ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে আমার পোলার প্রোটিক সলভেন্ট আর একটা পোলার অ্যাপোটিক সলভেন্ট। তাহলে নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে নিউক্লিওফাইলের প্রকৃতির উপর। গাঢ়ত্ব ও প্রকৃতির উপর। তাহলে আমার 3 নম্বর পয়েন্ট এটা। প্রথম পয়েন্ট কি ছিল, সাবস্ট্রেটের প্রকৃতির উপর। দ্বিতীয় পয়েন্ট পড়েছি দ্রবণের প্রকৃতির উপর। 3 নম্বর যে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর। নিউক্লিওফাইল কার ক্ষেত্রে কাজ করে, SN2 রিয়াকশানের ক্ষেত্রে। তাহলে আমি যেমন উদাহরণ দেই তোমাদের, একটা CH3O মাইনাস, আর একটা OH মাইনাস, আর একটা হচ্ছে CH3C ডবল বন্ড ও মাইনাস। এই তিনটের ক্ষেত্রে কার নিউক্লিওফিলিসিটি বেশি, এটা তোমরা ব্যাখ্যা করো তো, একটু ভাবো যদি সম্ভব হয়। দেখো নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে, নিউক্লিওফাইলটা সহজেই এই যে অ্যালকিল হ্যালাইড এখানে গিয়ে অ্যাটাক করতে পারবে, দিয়ে এক্সকে বার করবে। তাহলে যে নতুন আসছে তার চার্জের পরিমাণ যদি বেশি হয় তাহলে একে সহজে ছেড়ে দিতে পারবে এক্সকে। যে নতুন যে ইনকামিং গ্রুপটা আসছে, ইনকামিং নিউক্লিওফাইলটা আসছে, সেটার তাহলে যদি গাঢ়ত্বটা বেশি হয় তাহলে এ সহজে এখানে আরে অ্যাটাক করতে পারবে, কারণ এর ডেল্টা পজিটিভ। তাহলে এই হ্যালোজেনটা বেরিয়ে যাবে এক্স মাইনাস হিসেবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যে এইটা নেগেটিভ চার্জের গাঢ়ত্বটা নির্ভর করে। তাহলে নেগেটিভ চার্জের গাঢ়ত্ব যত বেশি হবে তাহলে নিউক্লিওফাইল হিসেবে সে তত বেশি কাজ করবে। তাহলে এখানে দেখো যে CH3O মাইনাস আছে, হ্যাঁ CH3O মাইনাস। তাহলে এর ক্ষেত্রে বলো যে নেগেটিভ চার্জ কার স্টেবল বেশি। দেখো এর নেগেটিভ চার্জটা কি হয়, কনজুগেশনে পার্টিসিপেট করে। তাহলে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা অনেকটাই কমে গেল, কারণ এ সহজে ওকে দান করতে পারবে না, কারণ এইদিকে কনজুগেশন করছে। আর একটা কেস হয় যে এর ক্ষেত্রে কী হয় বলো তো, CH3 কি বলেছিলাম, প্লাস আই শো করে। প্লাস আই যদি শো করে তাহলে ইলেকট্রন ডেন্সিটি আরও পরিমাণে এর দিকে ঠেলে দেবে অক্সিজেনের দিকে। অক্সিজেনের দিকে যদি ঠেলে দেয় তাহলে অক্সিজেন নেগেটিভ চার্জের গাঢ়ত্বটা বৃদ্ধি পাবে।
তাহলে আর দ্বিতীয় কেসটা আসছে যে অক্সিজেনের এখানে দেওয়ার মতো প্লাস আইওয়ালা কোনো গ্রুপ নেই, আবার টেনে নেওয়ারও কোনো গ্রুপ নেই, তাহলে এ মাঝামাঝি একটা স্টেপে থাকবে। আর এর ক্ষেত্রে কি এই নেগেটিভ চার্জটা এখানে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, মানে এখানে কনজুগেশনে পার্টিসিপেট করছে, সেই জন্য এর ইলেকট্রন ডেন্সিটিটা কমে গেল। তাহলে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি এর, তারপরের, তাহলে নিউক্লিওফাইল হিসেবে কে আগে ফার্স্ট রিয়াকশান করবে, SN2 রিয়াকশান, তাহলে এ আগে ফার্স্ট রিয়াকশান করবে, তারপরে এ, তারপরে এ। বিষয়টা বোঝাতে পারলাম। এবার নেক্সট আসছে আমার, যদি একটার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, এটা একই রকম তিনটেই দেখো অক্সিজেনের নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক হয়েছে, সেই জন্য আমি একটা এই ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। ঠিক একই রকমভাবে আমার যদি দেয় যে CH3 মাইনাস আর একটা দিল NH2 মাইনাস আর একটা দিল OH মাইনাস, এর ক্ষেত্রে বলো তো যে নিউক্লিওফিলিসিটি কার বেশি হবে, এর নিউক্লিওফাইল হিসেবে কে ফার্স্ট এই তিনটের মধ্যে রিয়াকশান করবে? এই তিনটের ক্ষেত্রে তাহলে আমার ভাবনায় কি আসবে, আগের ক্ষেত্রে আমি দিয়েছিলাম প্লাস আই, এখানে প্লাস ওয়াইওয়ালা কোনো গ্রুপের ভাবনার জিনিস নেই, কারণ এই যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা কিন্তু কার্বনের মাথায়, হ্যাঁ এই নেগেটিভ চার্জটা কার্বনের মাথায় আছে, এই নেগেটিভ চার্জটা নাইট্রোজেনের মাথায়, এই নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথায়। তাহলে যে সহজে এই নেগেটিভ চার্জটা দান করে নিউক্লিওফাইল হিসেবে, মানে যে যত দান করতে পারবে সে বেস্ট নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে এখানে কে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এর কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এখানে নাইট্রোজেনের মাথায়, এখানে অক্সিজেন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ কার বেশি, সবচেয়ে বেশি অক্সিজেনের বেশি ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে কি ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেনের বেশি, তারপরে কার ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা যদি বেশি হয়, এখানে কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি, অক্সিজেনের, তাহলে অক্সিজেন বেশি পরিমাণে নিজের দিকে আকৃষ্ট, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখবে। তাহলে এর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে বা বোঝো, যে অক্সিজেনের ক্ষেত্রে যে নেগেটিভ চার্জটা ও বেশি পরিমাণে টেনে রাখছে নাইট্রোজেনের তুলনায় দেন কার্বন। তাহলে এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু অক্সিজেনের বেশি, তাহলে ইলেকট্রন জোড়কেও নিজের দিকে বেশি পরিমাণে আকৃষ্ট করে রাখবে নাইট্রোজেনের তুলনায় দেন কার্বনের তুলনায়। তাহলে এ সহজে কি নিউক্লিওফাইল হিসেবে দান করতে পারবে, ওর ইলেকট্রন জোড়কে না, সেই জন্য এইটা হবে। এইটা হবে আমাদের। আরেকটা কেস আসে, যদি একটুখানি বলো যে ক্লোরিন যদি একটা দিয়ে দেয়, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এই তিনটের ক্ষেত্রে I মাইনাস আছে, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এই তিনটের ক্ষেত্রে যদি নিউক্লিওফাইল হিসেবে নিউক্লিওফিলিসিটি ব্যাখ্যা করতে বলে, তাহলে কে আগে ফার্স্ট রিয়াকশান করবে, কে ফার্স্টার রিয়াকশান করবে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, কারণ আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, সবচেয়ে বেশি এটার, তারপর এটার ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু আয়োডিনের কম, তাই ইলেকট্রন নেগেটিভ চার্জটাকেও সহজেই অ্যাটাক করতে পারবে বা দান করতে পারবে, সেই জন্য ও বেশি নিউক্লিওফাইল। তাহলে এখানে আমি তিনটে ব্যাখ্যা করলাম, একটা CH3O, একটা দিয়ে এইটা, একটা এটা আর একটা এটা, এই তিনটে MCQ তোমাদের আসার খুব চান্স থাকে। এই একটা জিনিস, এই তিনটে জিনিসের বাইরে খুব একটা না দেওয়ার চান্সই বেশি, যদি দেয় এই তিনটের যা ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যা ভাবনায় আনলেই সবকটা অ্যান্সার করা যাবে। দেখো তারপরে আসছে আমার নেক্সট আসছে আমার লিভিং গ্রুপের প্রকৃতি। লিভিং গ্রুপের প্রকৃতি, এটা হচ্ছে 4 নম্বর। প্রথম কি পড়েছি, সাবস্ট্রেটের প্রকৃতি। দ্বিতীয় পড়েছি আমরা, দ্বিতীয় কোনটা পড়লাম, দ্রাবকের প্রকৃতি। 3 নম্বর আমরা পড়লাম যে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব ও তার প্রকৃতি। আর 4 নম্বর আমরা পয়েন্ট পড়ছি যে লিভিং গ্রুপের প্রকৃতি। তাহলে লিভিং গ্রুপ কোনগুলো হয়, প্রথমে বেস লিভিং গ্রুপ হিসেবে কারা কাজ করে এটা লিখে নাও। বেস লিভিং তীব্র অ্যাসিড থেকে
তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি গুড লিভিং গ্রুপ হিসেবে। তীব্র অ্যাসিড কেমন হয়? HCl, HClকে ভাঙলে কি H প্লাস পাই, প্লাস কি পাই Cl মাইনাস। তাহলে তীব্র অ্যাসিডের একটা এ থেকে তৈরি অ্যানায়নগুলি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে এ থেকে উৎপন্ন অ্যানায়ন কি? এ থেকে উৎপন্ন অ্যানায়ন Cl মাইনাস। তাহলে Cl মাইনাস গুড লিভিং গ্রুপ। একই রকমভাবে HF এর ক্ষেত্রে কি F মাইনাস। একই রকমভাবে HBr এর ক্ষেত্রে Br মাইনাস। একই রকমভাবে HI এর ক্ষেত্রে I মাইনাস। এইগুলো হচ্ছে গুড লিভিং গ্রুপ। তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে এইগুলো আমরা পেলাম তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলো। এইবারে আমার জানতে হবে যে লিভিং গ্রুপ। তোমাকে হঠাৎ করে কোশ্চেন দিল যে CH3 একটা হচ্ছে ফ্লোরিন CH3, ক্লোরিন CH3, ব্রোমিন CH3, আয়োডিন, এই তিনটের ক্ষেত্রে বলো যে গুড লিভিং গ্রুপ কে সহজে। লিভিং গ্রুপ মানে এটা থেকে এটা একে বার করতে হবে, এটা থেকে একে বার করতে হবে, একের থেকে। তাহলে কখন বার হবে? যখন এই বন্ডটা উইক হবে। তাহলে আমাকে কি এই যে হ্যালোজেন বন্ডটা, এই যে কার্বন হ্যালোজেন যে বন্ডটা, এই কার্বন হ্যালোজেন বন্ডটা যত দুর্বল হবে সে সহজে এই বন্ডটা দুর্বল হলেই তখনই তো ছিঁড়ে যায় কোনো জিনিস। তাহলে এই বন্ডটাকে আমার দুর্বল, যে এই চারটের মধ্যে আমার যে কে দুর্বল এইটা আমাকে দেখতে হবে যে এই বন্ধনটার মধ্যে কোন বন্ধনটা বেশি দুর্বল। তাহলে আমরা জানি যে গ্রুপের উপর থেকে নিচে নামলে তখন কি হয়, যখন উপর থেকে আমি নিচে নামি তখন কি হয়, আস্তে আস্তে আকার বাড়ে, আকার ইনক্রিজ করে, আকার যখন ইনক্রিজ করবে তখন দেখো কার্বন তো এই জায়গায় ফিক্সড, তিনটে কার্বন এখানে ফিক্সড আছে। তাই ফ্লোরিনের আকার এই, ব্রোমিনের আকার একটু, এই ক্লোরিনের আকার একটু বড়, ব্রোমিনের আরও বড়, আয়োডিনের আরও বড়। তাহলে যখন দেখো সবসময় কি দুটো জিনিস সম সাইজের দুটো জিনিস তো স্টেবিলিটি পায়। একটা ধরো খুব ছোট মানুষ, তার সঙ্গে বড় মানুষের মিল হবে, দুটোই যদি ছোট মানুষ তখন একসঙ্গে খেলা করবে তারা, বড় মানুষের সঙ্গে বড় মানুষরাই মিলবে। তাহলে কার্বনের একটা আকার আছে, তার সাপেক্ষে ফ্লোরিন ঠিক আছে, ক্লোরিন, কিন্তু ব্রোমিন আর আয়োডিন যখন বেড়ে যাচ্ছে তখন দেখো উপর থেকে আকার যখন বেড়ে যাচ্ছে তখন কি তাদের মধ্যে একটা সামঞ্জস্য আর দেখা দেখছে না। সামঞ্জস্য যদি উপর থেকে নিচে নামলে আকার বাড়ছে, তাহলে এই বন্ধনটা সবচেয়ে দুর্বল, এ আগে বেরিয়ে যাবে, তারপর বিআরটা দুর্বল হবে, তারপর ক্লোরিন আয়োডিন। তাহলে লিভিং গ্রুপের প্রকৃতি অনুযায়ী যদি আমাদের সাজাতে বলে আগে কোনটা বেরিয়ে যাবে, I মাইনাস, তারপরে Br মাইনাস, তারপরে এখানে লেখা যাবে না, এখানে আমরা যদি লিখতে চাই এটা থেকে তাহলে I মাইনাসের আকার সবচেয়ে বড়, সেই জন্য এ আগে লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, তারপরে Br মাইনাস, তারপরে ক্লোরিন মাইনাস, তারপরে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিন। এইটা একদম মাথায় গেঁথে রাখতে হবে, এটা লিভিং গ্রুপের অর্ডার। এটা একদম মাথায় গেঁথে ফেলতে হবে যে তাহলে আমরা 3 রকমের পড়েছি, 4 রকমের একবার আমি সামারাইজ করেছি। যে প্রথমেই আমরা পড়েছিলাম এক নম্বর পড়েছিলাম আমরা সাবস্ট্রেটের প্রকৃতির উপর, তাই তো, যে সাবস্ট্রেটের কি হয়েছিল, SN1 আর SN2 ক্ষেত্রে কি হয়েছিল, যে সাবস্ট্রেটের প্রকৃতি, যে SN2 ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে
আর SN1 কি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে মোর স্টেবল। সেই জন্য এটার ক্ষেত্রে পড়েছিলাম যে SN2 রিয়াকশান, এই SN1 রিয়াকশান হতে গেলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আর SN1 এর ক্ষেত্রে ব্যাক সাইডের অ্যাটাকের কেস, তাহলে যখন স্ট্যাটিক ক্রাউডিং যেখানে কম হবে, স্থানজনিত বাধার যেখানে সৃষ্টি হবে সেখানে রিয়াকশানটা স্লো হয়ে যাবে, যেখানে বাধাটা কম সেখানে রিয়াকশানটা ফাস্ট হবে। তাহলে এইটা সাবস্ট্রেটের প্রকৃতি হয়ে গেল। দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয়টা আমার হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের ক্ষেত্রে আমি একটাই জানি, পোলার পোটিক সলভেন্টে কি হয়, SN1 রিয়াকশন ফাস্টার হয়। কেন হয় সেটা বলেছি, যেমন কার্বোক্যাটায়ন তৈরি হয় জলের সঙ্গে একটা, এর ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে লোন পেয়ারে একটা আকর্ষণ বল তৈরি হয়, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। আর পোলার অ্যাপোটিক সলভেন্টের ক্ষেত্রে কি, যেহেতু ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, সেই জন্য এর নিউক্লিওফিলিসিটিটা অনেকটা কমে যাওয়ার কথা, সেই জন্য এখানে পোলার অ্যাপোটিক সলভেন্ট, পোলার পোটিক সলভেন্টটা ব্যবহার করা হয় না। আর 3 নম্বরটা কি ছিল, 3 নম্বরটা আমার ছিল নিউক্লিওফাইলের গাঢ়ত্বের প্রকৃতির উপর। নিউক্লিওফাইলের গাঢ়ত্বের প্রকৃতি কি ছিল, যে আমি দেখেছিলাম যে এই অক্সিজেনের লোন পেয়ারটা যে সহজে পরিমাণ দান করতে পারবে সে আগে রিয়াকশান করবে। তাহলে এখানে কি প্লাস আই দিচ্ছে বলে এটা হচ্ছে, তারপরে এর কেউ কোনো গ্রুপ নেই, কিন্তু এখানে কি হচ্ছে, কনজুগেশনের নেগেটিভ চার্জের গাঢ়ত্বটা কমে যাচ্ছে, সেই জন্য রিয়াকশানটা এটার বেশি হবে। আর এর ক্ষেত্রে কি ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের সবচেয়ে বেশি, সেই জন্য নেগেটিভ চার্জটা নিজের দিকে টেনে রাখতে চায়, কাউকে দিতে চায় না। কিন্তু কার্বনের অতটা ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপের অতটা শক্তি নেই, সেই জন্য এই আগে দান করবে, তারপরে এটা, তারপরে এটা। আর এইটা একই রকম অ্যান্সার। পরেরটার ক্ষেত্রে কি দিয়েছিলাম, লাস্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে লিভিং গ্রুপের প্রকৃতি। তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলোই লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, যে হ্যালোজেনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার দেখতে হবে যে যেগুলো দেবে তাদের ক্ষেত্রে আকারের সামঞ্জস্য, কার্বনের সঙ্গে যার আকারের ম্যাচিং হবে সে একমাত্র সেই বন্ধনটা স্ট্রং হবে। আর উপর থেকে নিচে নামছে, আকার বড় হয়ে যাচ্ছে, সেই জন্য বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়ে যাচ্ছে, বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, সহজেই ভেঙে যেতে পারে। সেই জন্য এইটা রাখতে হবে লিভিং গ্রুপের আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, F-। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।